বাসায়। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com উইথ রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি, ভালোর তলে আছি। আরও বেশি ভালো আছি এই কারণে আজকে অনেক দিন পরে আমার খুবই পছন্দের একজন স্টোরি টেলার তানভীর তুষারের একটা ঘটনা পেয়েছি। এই ঘটনাটা শোনাতে চাই। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। চলুন শুরু করা যাক। কিছু মানুষ থাকে ছোটবেলা থেকেই ভয়ের সাথে একটা বোঝাপড়া থাকে তাদের। ভয় সহজে তাদের টলাতে পারে না, কিন্তু তাদের যদি ভয় একটাবার পেয়ে বসে তবে সেটা হয় ভয়াবহ রকমের ভয়। তেমনি একজন লোক রাশেদ, যিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার। আমি তানভীর তুষার, ভূত.com এর মডারেটর ও অফিসিয়াল স্টোরি টেলার। বেশ অনেক দিন পরে একটা অদ্ভুত সত্যি ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় ফেরা যাক। রাশেদ এই পেশায় আসার আগে অ্যাম্বুলেন্স চালকের সহকারী হিসেবে কাজ করেছেন প্রায় 3 বছর। তার কথা মতো এই জগতের অনেক কিছুই তার চেনা। কত বিচিত্র পরিবার, কত রোগী আর কত লাশ যে জীবনে তিনি দেখেছেন, তার সঠিক কোনো হিসাব তার কাছেও নেই। তিনি নিজে যখন অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে এই পেশায় আসলেন তখন তিনি 25 বছরের টকবকে যুবক। এই পেশার সাথে এতগুলো বছরের পূর্ব অভিজ্ঞতার কারণে তাকে আর নতুন করে ভাবতে হয়নি। এখানে আরো গভীর হয়ে জড়িয়ে পড়েছিল সে। ঘটনার আগের দিন বাসাতেই ছিলেন তিনি। এমন সময় তার কাছে একটা ফোন আসলো। মহল্লার পরিচিত এক বড় ভাই কল দিয়েছেন। তাকে জরুরিভাবে গলির মোড়ে চায়ের দোকানে দেখা করতে বললেন। রাশেদ ভাই যখন দেখা করতে গেলেন তখন প্রায় বিকেল শেষ হয়ে গেছে। মহল্লার সেই বড় ভাই তাকে বললেন, রাশেদ, তুমি কাছের ছোট ভাই বলেই তোমাকে ডাকলাম। আমার পরিচিত এক লোকের বছর 20 হবে একটা ছেলে মারা গেছে। আসলে মারা গেছে বলতে সুইসাইড করেছে। ওদের বেশ সম্ভ্রান্ত পরিবার, তাই তারা এটা জানাজানি করতে চাচ্ছে না। লাশটা গ্রামে নিয়ে একটু দাফন করতে চাচ্ছে যাতে কোনো পুলিশি ঝামেলা না হয়। আমাকে তাই জানালো একটা অ্যাম্বুলেন্স ঠিক করে দিতে। যেহেতু তুমি কাছের লোক তাই তোমাকেই বললাম। লাশটা যদি রংপুরে পৌঁছে দিতে। রাশেদ একটু চিন্তা করে বলল, ঠিক আছে, সমস্যা নেই, আমি পৌঁছে দেব, কিন্তু রওনা দেবে কখন? লোকটি তাকে জানালো তারা যাচ্ছে এই লাশ নিয়ে রাতে রওনা দিতে, যাতে আশেপাশের কেউ বুঝতে না পারে। যদি বোঝে তাহলে সেটা তাদের মান সম্মানের ব্যাপার হবে। রাশেদ ঠিকানা নিয়ে সেখান থেকে চলে আসলো, কারণ রাত হতে আর বেশি দেরি নেই। ঢাকা থেকে এতটা পথ যাবে, এই মুহূর্তে তার একটা প্রস্তুতিরও ব্যাপার আছে। সে রাস্তায় হাঁটতে হাঁটতে তার সহকারী ছেলেটাকে একটা কল দিল, কিন্তু রাশেদ নিজেই 2 দিনের জন্য তাকে ছুটি দিয়েছিল। তবুও কল দিল। এত দূরের পথ গেলে ভালোই হয়, কিন্তু সহকারী ছেলেটা জানালো তার কার বিয়ে, তার জন্য না গেলেই ভালো হয়। সে বারবার অনুরোধ করতে থাকে। কি আর করার, বাধ্য হয়ে রাশেদ তখন একাই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বাসায় গিয়ে সব কাজ শেষ করে রাশেদ তার গাড়ির সবকিছু মোটামুটি চেক করে রাত 8টার দিকে বড় ভাইয়ের দেয়া ঠিকানা অনুযায়ী সেই বাসার নিচে যান। দারোয়ান গেট খুলে দিতেই তিনি অ্যাম্বুলেন্স নিয়ে গ্যারেজে প্রবেশ করলেন। এই বাসায় যে কেউ একজন আত্মহত্যা করেছে তা মনেই হল না রাশেদের, কারণ এত বছরের অভিজ্ঞতায় সে জানে ঢাকায় কেউ মারা গেলে তাকে গ্যারেজে কাফন পরিয়ে খাটিয়াতে রাখা হয়, কিন্তু এখানে তার কোনো কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না।
রাশেদ গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতেই মহল্লার সেই বড় ভাই এগিয়ে আসলেন তার দিকে। তারপর রাশেদকে সাথে নিয়ে ওপরে উঠে গেলেন। 4 তলায় উঠে একটা দরজায় কলিং বেল চাপতেই এক মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে দিল। রাশেদ খেয়াল করে দেখল ডাইনিং রুমের মেঝেতে একটা লাল বড় বড় ফুলের প্রিন্টের বিছানার চাদরে ঢাকা সেই লাশটি পড়ে আছে। বাসা ভর্তি তখন বেশ ভালোই মানুষজন জড়ো হয়েছে। সবার চেহারা মলিন, মনে হলো সারাদিনের চিন্তা আর কান্নাকাটিতে সবাই ক্লান্ত হয়ে পড়েছে। রাশেদকে দেখে মারা যাওয়া সেই ছেলের বড় ভাই এগিয়ে আসলেন। তারপরে তার সাথে কথা বলে লাশ নিচে নেয়ার কথা বললেন। রাশেদ বলল, লাশ এত দূরে নিয়ে যাব, আপনারা একটা কফিনের ব্যবস্থা করেননি? এই লাশ এইভাবে এতটা পথে যাবে কি করে? ছেলেটি জানালো, আসলে আমরা কেউ চাচ্ছি না এখানে এই বিষয়টা কোনোভাবে জানাজানি হোক। এমনকি এই বিল্ডিংয়ের অনেক লোকও জানে না আমাদের বাসায় কি হয়েছে। তাই তো আপনার মতো পরিচিত একজনকে খুঁজে নিলাম আমার বন্ধুর মাধ্যমে, আর এই জন্য আমরা কফিন বা খাটিয়ার কোনো ব্যবস্থা করিনি। সে যাই হোক, লাশটা আমরা এভাবে আপনার গাড়িতে নিতে চাচ্ছি। এরপর বাসার আরো 2 জন ছেলে মানুষ সহকারে লাশটা হাতের ওপরে তোলা হলো। রাশেদও হাত লাগালো লাশ নিচে নিয়ে যেতে, কিন্তু লাশ তুলে মেইন দরজা পার করতেই রাশেদের মনে হলো জীবনে এত লাশ সে হাতে বা কাঁধে তুলেছে, কিন্তু এখনো এত ভার লাগেনি তার। তারা 5 জন মিলে লাশটাকে ধরেছে, কিন্তু এত বেশি ওজন যে মনে হচ্ছে সে নিজেই একাই শুধু লাতো গাড়িতে উঠে পড়েছে। রাশেদের সাথে অ্যাম্বুলেন্সে যাওয়ার মতো আর কেউ বাকি নেই। রাশেদ তাদের এই আচরণে খানিকটা অবাকই হল। এত বড় একটা পরিবার, এত কাছের মানুষ চারপাশে, কিন্তু আজ আর লাশের সাথে যাওয়ার মতো কেউ নেই। রাশেদকে বলা হলো, নেমে গেল তার শির দাঁড়াবে। এই নির্জন রাস্তায় একা গাড়িতে এমন একটা লাশের সাথে রাশেদ তবুও নিজের ভয়কে পাত্তা না দিয়ে সে চোখের ভুল ভেবেই বাকিটা কাটিয়ে দিল। সে তার ভয়কে পাত্তা না দিয়ে গাড়ির গতি আরো কিছুটা বাড়িয়ে দিল। আকাশটাকে তখন আরো বেশি মেঘাচ্ছন্ন লাগছে। চারপাশে যেন আজ অজানা শ্বাসরুদ্ধকর পরিবেশ। হঠাৎ অ্যাম্বুলেন্সের মাঝ থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসলো তার কানে। কিছু একটা যেন ফিসফিস করে বলছে কোনো কথা, যা ভালো করে বোঝার আগেই বাতাসে মিলিয়ে যায়। একটু পরে তার শরীর ছুঁয়ে যেন হিম শীতল একটা ঠান্ডা বাতাস স্পর্শ করে চলে গেল। এবার বেশ ভয় করতে শুরু করলো রাশেদের। তার হাত কাঁপতে শুরু করলো ভয়ে। গাড়ির গিয়ার পাল্টাতে গিয়েও বারবার ভুল করছিল সে। রাশেদ খেয়াল করলো রাস্তার 2 পাশের যে বড় বড় গাছগুলো ছিল, সেই গাছের ছায়াগুলো যেন আরো বেশি বড় হয়ে উঠছে। সেই ছায়াগুলো গিলে ফেলেছে পুরো রাস্তাটাকে। আর তার গাড়িটা যেন ঢুকে যাচ্ছে সেই গহীন অন্ধকারে। গাছের ছায়ার দিকে তাকাতে তাকাতে সে দেখল আরো ঘন কালো একটা অন্ধকার যেন গাড়ির ওপর দিয়ে পার হয়ে সামনের অন্ধকারে মিলিয়ে গেল। রাশেদের মনে হলো অ্যাম্বুলেন্সের মাঝে থাকা লাশটা যেন একটু নড়ে উঠল হঠাৎ। যদিও সে জানে এটা কখনোই সম্ভব নয়, কিন্তু তার অনুভূতি তখন বলছিল ভিন্ন কিছু। আজ হয়তো অনেক খারাপ কিছু ঘটতে চলেছে তার সাথে। আর একটু সামনে এগিয়ে যেতেই হাইওয়ের 2 পাশের গাছের সারি শেষ হয়ে গেল। তখন এক পাশে বড় পুকুর আর অন্য পাশে ফসলি জমির দেখা মিলল। ঠিক তখনই রাশেদ খেয়াল করল রাস্তার ওপরে তার গাড়ি থেকে কিছু দূরে একটা জমাট বাঁধা কালো অন্ধকার। গাড়ির হেডলাইটের আলো যেন সেই অন্ধকার আলোকিত করতে পারছে না। আরও কাছে এগোতেই মনে হলো সেই জমাট বাঁধা কালো অন্ধকার একটা মানুষের অবয়বের মতো লাগছে। রাশেদ আর গাড়ি থামাতে পারল না। সে জমাট বাঁধা সেই অবয়বের ওপর দিয়েই গাড়ি চালিয়ে দিল। আর গাড়ির ধাক্কায় সেই অন্ধকারের কিছুই হলো না।
গাড়ি যেন জমাট অন্ধকার ফুঁড়ে বেরিয়ে গেল সামনে। ঠিক তখনই চলন্ত গাড়ির পেছনের দরজা থেকে ভেসে আসতে লাগলো ঠক 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 শব্দ। গাড়ির মিটারে তখন ঘন্টায় প্রায় 70 কিলোমিটারের ওপরে গতি দেখাচ্ছে। কিন্তু এত স্পিডে চলা একটা গাড়ির পেছনের দরজায় কে নক করতে পারে? ভয়ে যেন শরীর কাঠ হয়ে গেল রাশেদের। গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে যেন সেই ঠক ঠক শব্দ বাড়তেই লাগলো। রাশেদ বাধ্য হয়ে গাড়ির গতি কিছুটা কমিয়ে দিল, আর সাথে সাথেই যেন নক করার সেই শব্দটা মিলিয়ে গেল। একটু সামনে যে গাড়ি থামিয়ে দিল রাশেদ। গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে পানির বোতলটা হাতে নিয়ে সে নামলো। চোখে মুখে পানি দিয়ে কিছুটা স্বস্তি বোধ করলো। সবকিছু কেমন একটা মনের ভুল ভেবে উঠিয়ে দিল সে। কিন্তু কেন যেন হঠাৎ করেই তার গাড়ির পেছনের দরজা চেক করার কথা মনে হলো। তবে গাড়ির পেছনে হয়তো না যাওয়াই তার জন্য ভালো ছিল। গাড়ির পেছনের গ্লাস পেয়ে তখনও গড়িয়ে পড়ছে রক্তের ফোঁটা, আর সেই সাথে সাথে থোকা থোকা হয়ে লেগে আছে জমাট বাঁধা রক্তের দাগ। তবে কি চলন্ত গাড়িতে রক্তাক্ত হাতে বারবার নক করছিল কেউ? রাশেদ তখন পড়েছে এক উভয় সংকটে। গাড়ির ভেতরে অস্বাভাবিক সমস্যার সাথে এক লাশ, আর বাইরে অজানা বিপদ। কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে কিছু সময় দাঁড়িয়ে থাকলো সে। এরপরে কয়েক মিনিট সবকিছু স্বাভাবিকভাবে চলার পর সে গাড়িতে উঠল। লাশের দিকে খেয়াল করে দেখল, না, ঠিকই তো আছে। ভয়টা ভুল ভেবে আবার রেডিওটা অন করে যাত্রা শুরু করলো রাশেদ। গাড়ির সবকিছুই যেন আবার স্বাভাবিক হয়ে গেল। বেশ অনেক সময় নিয়ে গাড়ি চালিয়েছে সে। ভয় অনেকটাই কেটে গেছে তখন। সামনের সেই গাড়িগুলোরও কোনো খবর নেই। মনে হয় তার আস্তে গাড়ি চালানোর জন্য আর বিভিন্ন জায়গায় থামার কারণে সেগুলো এগিয়ে গেছে। এইভাবে রাশেদও গাড়ি জোরে টান দিল। এভাবে কিছু সময় চলার পর আবার রেডিওতে দেখা গেল সেই আগের সমস্যা। ফ্রিকোয়েন্সি ঠিক মতো পাচ্ছে না, কেমন একটা শব্দ হচ্ছে। একটা সময় সেটি আবার থেমে গেল। রাশেদ তখন আবার গাড়ির গতি কিছুটা কমিয়ে রেডিওতে এক হাতে চাপ দিতে থাকে, কিন্তু এবারও কোনো কাজ হয় না। রেডিওটি অফ হয়ে যায়। এর মাঝে রাশেদ খেয়াল করে অদ্ভুত এক সমস্যা। গাড়ির মাঝে একটা অস্বাভাবিক রকমের ঠান্ডা অনুভব করছে সে। ঠান্ডায় যেন জমে হিম হয়ে যাচ্ছে তার শরীর। এর মাঝেই সে খেয়াল করলো একটা ডানা ঝাপটানোর শব্দ, এবং সেটি তার কান ঘেঁষে যেন সামনের দিকে এগিয়ে গেল। শব্দটা হঠাৎ করেই মিলিয়ে গিয়ে আবার ফিরে আসলো। দপ করে ফিরে আসা সেই শব্দটা অনুসরণ করে দেখল একটা পেঁচা পাখি বসেছে তার গাড়ির সাইড ভিউ মিররের ওপর। পেঁচাটা সামনের দিক হয়ে বসেছে। এত জোরে যে গাড়িটা চলছে, তবুও সেই পাখির শরীরের কোনো পালক উঠছে না, বা সেই পাখির কোনো সমস্যাই হচ্ছে না বসে থাকতে। রাশেদ তার গাড়ির গতি আরো বাড়িয়ে দিল, কিন্তু তবুও কোনো পরিবর্তন আসলো না সেই পাখির। একটু পরেই হঠাৎ পাখিটা সোজা বসা অবস্থায় শুধু মাথাটা ঘুরিয়ে তাকালো রাশেদের দিকে। পাখির চোখের দিকে তাকাতেই যেন ভয়ে হৃৎপিণ্ড আরো সিটিয়ে গেল পাঁজরের সাথে। পাখির চোখের মাঝে যেন কোনো মণি নেই, তার জায়গায় কেমন রক্তের মতো দাগ। যেন তার চোখ বেয়ে বেরিয়ে আসছে আগুনের মতো লাল এক আভা। এক দৃষ্টিতে তাহলে জীবনে সে অনেক লাশ টেনেছে, সমস্যা হয়নি এমন না। কিছু না কিছু সমস্যা অনেক সময় হয়েছে, কিন্তু এবারের মতো এত ভয়ানক সমস্যা তার কখনো হয়নি। এদিকে লাশ থেকে কিছু কিছু গন্ধ ছাড়া শুরু করেছে। লাশটা ফুলেও গেছে বেশ কিছুটা। কি করবে সেটা ভেবে না পেয়ে গাড়িতে রাশেদের সাথে তখন আর একজন এসে বসে। তারপরে মোবাইলে কিছু সূরা প্লে করে দুজন মিলে গল্প করতে করতে বাকি পথ চলে আসে। রাশেদ সাধারণত লাশ নিয়ে গেলে সেটা নামিয়ে দিয়ে সেখানেই হালকা করে গাড়ি ধুয়ে তারপরে আসে, কিন্তু এবার তারা সেটা করা হলো না।
কেমন একটা অস্বস্তি হতে লাগলো তার শরীরের মাঝে। তাই সে টাকাটা নিয়ে সোজা চলে এলো গাড়ি নিয়ে। এরপরে ঢাকায় ফিরতে ফিরতে তার সন্ধ্যা হয়ে গেল। গাড়ি একটা গ্যারেজে নিয়ে ভালো করে ধুয়ে নিল। তারপরে গাড়ি যেখানে পার্কিং করে রাখে সেখানে সে গাড়িটা রেখে বাসায় চলে যায়। এখানে বলে রাখি, ঢাকায় অনেক বাসা আছে যেগুলোর পার্কিং এরিয়া ভাড়া দেয়া হয়। তেমনি একটা জায়গায় মাসিক ভাড়া হিসেবে রাশেদ গাড়ি পার্ক করে। পরদিন সকালে যখন রাশেদ অ্যাম্বুলেন্স নিতে আসলো তখন সেই বাসার দারোয়ান তাকে ডাকলো। তারপরে বলল, ভাই, অনেক মাস তো হলো আমাদের এখানে গাড়ি রাখেন আপনি। আমি তো রাতে সব কিছু বন্ধ করে শুয়ে পড়ি, কোনোদিন কিছু হয়নি, কিন্তু আজ একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। রাশেদ বলল, কেন ভাই, কি হয়েছে? কি অদ্ভুত ব্যাপার বলুন তো। দারোয়ান তাকে বলতে শুরু করলো, তখন মাঝরাত হবে, আমি গেট লাগিয়ে সবকিছু ভালো করে দেখে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছি। ঠিক এই চ্যালেঞ্জিং সেবা দিয়ে যাচ্ছে আমাদের প্রতিনিয়ত। আমি তানভীর তুষার আবার হাজির হব নতুন কোনো ভয়ানক সত্যি অভিজ্ঞতা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। এই বলে তানভীর তুষার তার ঘটনা শেষ করেছেন। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে সেটা আমাদেরও জেনে খুব ভালো লাগবে। আর যারা আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান তারা আমাদের ইমেল অ্যাড্রেসে ঘটনা পাঠিয়ে দেবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। যারা এখনও পর্যন্ত শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর একটা কথা বলি, অনেক কষ্ট করে আমরা প্রতি সপ্তাহে আপনাদের সামনে ঘটনা নিয়ে আসি। যারা ঘটনা পাঠান তারা আমার চাইতেও বেশি কষ্ট করেন। অসংখ্য মানুষ আমাদের ঘটনা পাঠাচ্ছেন, আমাদের লিসনাররা ভালোবেসে এই ঘটনাগুলো তুলে দিচ্ছেন আমাদের হাতে। সুতরাং আপনারা এই এত মানুষের কষ্টের পরে যদি নাম না জানা কোনো চ্যানেল বা কোথাও গিয়ে, যেটা ভূত.com-এর চ্যানেল না, সেরকম কোনো জায়গায় গিয়ে আমাদের ঘটনাগুলো শোনেন, তাহলে আমাদের কষ্টের কোনো সীমা থাকে না। আশা করব ভূত.com-এর সাথে থাকবেন আর এই চ্যানেল থেকেই শুনবেন সমস্ত ঘটনাগুলো। সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Booth.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই ঘটনা শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি আপনার ভূত এফএমের নিয়মিত একজন শ্রোতা এবং সেই 2013 সাল থেকে আমি আপনার ভূত এফএমের বড় একজন ফ্যান। যখন শুনতে পেলাম 2019 সালে আপনি এই প্রোগ্রামটি বন্ধ করে দেবেন, তখন খুব মন খারাপ হয়েছিল, আপনাকে বলে বোঝাতে পারবো না। তারপর যখন শুনলাম যে ভূত.com স্বাধীন মিউজিক অ্যাপে আবারও ফিরে আসছে, তখন কি যে খুশি হয়েছিলাম তাও আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আপনাদের যে ঘটনাটি বলছি সেটা টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার একটি গ্রামের। সঙ্গত কারণে আমি আর কিছু উল্লেখ করছি না। এখন যে ঘটনাটি আপনাদের বলবো এটি আমার একজন ফ্রেন্ডের কাছ থেকে শোনা একটা রোমহর্ষক ঘটনা। এখানে আমার ফ্রেন্ডের নাম উল্লেখ না করার জন্য অনুরোধ করছি। ঘটনাটি ঘটে এই বছরের সেপ্টেম্বরের 17 তারিখে, অর্থাৎ 2022 সালের সেপ্টেম্বরের 17 তারিখ। এখানে বলে রাখা ভালো যে ঘটনাটি মূলত আমার ফ্রেন্ডের চাচার সাথে ঘটে, তাই আমার ফ্রেন্ড আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই বলার চেষ্টা করছি। আগে থেকে
থেকেই আমাদের বংশগত স্বভাবে মাছ ধরার একটা পরিচয় আছে। আমাদের গ্রামের সামনেই রয়েছে একটা বিল। সেই বিলে প্রতি বছর বর্ষার সময় পানি আসে। বিল তখন কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং গ্রামবাসীরা মাছ ধরার জন্য দিনরাত সেই বিলের সাথে লেগে থাকে। যেহেতু আমাদের বংশগত স্বভাবে মাছ ধরা একটি রীতি রয়েছে, সেহেতু আমার চাচাও প্রতি বছর এই বিলে মাছ ধরত। তো এবছরই আমার চাচার সাথে মাছ ধরাকে কেন্দ্র করে এমন একটা ঘটনা ঘটে যা আমাদের পরিবারের ওপর খুবই একটা কষ্টদায়ক ঘটনার জন্ম দেয়। একদিন রাতে আমার চাচা ও তার দুই বন্ধু রাত 11টার দিকে কি 11:30টার দিকে বিলে মাছ ধরতে যান। তখন মাছ ধরতে ধরতে রাত 1টা কিংবা 2টার কাছাকাছি চলে যায়। আমার চাচার বন্ধুরা বলে যে, চল আজকে তো মাছ ভালোই ধরেছি, তাহলে চল আজকের মতো ফিরে যাই, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। কিন্তু আমার চাচা ছিলেন খুবই মাছ ধরার পাগল। মাছ ধরার নেশা তখন আমার চাচাকে পেয়ে বসেছে। তার দুই বন্ধুকে তিনি বললেন, আর একটু পরে যাব। তখন তার বন্ধুরা বলল, আজ তো ভালোই মাছ পেয়েছি, তাহলে আর কি করব, চল বাড়ি ফিরে যাই। কিন্তু আমার চাচা তাদের সাথে যেতে রাজি হলেন না। চাচা তার দুই বন্ধুকে বলল, তোদের মধ্যে যে কোনো একজন আমার সাথে থাক, একজন চলে যা। তখন আমার চাচার এক বন্ধু তার সাথে থাকার জন্য রাজি হলো এবং আরেকজন বাড়ি ফিরে গেল। এই ঘটনাটুকু আমার চাচার সেই বন্ধুর কাছ থেকে শোনা। বলছেন চাচার বন্ধু, আমরা যখন আবার মাছ ধরা শুরু করলাম তার কিছুক্ষণ পরেই বিলের মধ্যে দুটো আলো দেখতে পেলাম। আলোগুলো লাল রঙের ছিল। আস্তে আস্তে সেই আলোগুলো আমাদের কাছে আসতে থাকলো। একটু কাছে আসতেই ভালো করে লক্ষ্য করলাম যে আলোগুলো খুবই লাল আর দুটো চোখের মতো, যেন আগুনের দুটি ফুলকি। তখন আমরা দুজনেই ভাবলাম ওগুলো কি। আমাদের একটু ভয় লাগতে শুরু করলো। আস্তে আস্তে আলোগুলো যখন আমাদের দিকে এগিয়ে এলো, আমরা যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তখন আমরা দেখতে পেলাম যে দৈত্যাকৃতির একটা জিনিস, তার মাথায় সাদা সাদা লোম ছিল, তার মুখটা ছিল ঘোড়ার মুখের মতো, আর তার দুই হাত ছিল ঘোড়ার খুরের মতো। তখন সেই সাদা অবয়বটা আমাদের দিকে ধেয়ে আসছে আর বিকট কর্কশ শব্দ করতে করতে আসছে। তখন আমরা দুজনেই খুব ভয় পেয়ে যাই এবং দৌড় দেই। আমাদের বিলে বর্ষার সময় হাঁটু সমান পানি। আমরা মাছ ধরতে ধরতে বিলের কাছাকাছি চলে এসেছিলাম। ঠিক তখনই সেই বিভৎস অবয়ব আমাদের দিকে তার দুই ঘোড়ার খুরের মতো হাত বাড়িয়ে দিল এবং শুধু তাই নয়, হাতগুলো বড় হতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে দুজনেই পানির মধ্যে দৌড় দেওয়ার চেষ্টা করি। যেহেতু বিলে আমাদের হাঁটু সমান পানি থাকার কথা, ভালোভাবে দৌড়াতে পারছিলাম না। এরই মধ্যে বিলে পার হয়ে আমরা অনেক দূর চলে এসেছিলাম মাছ ধরতে ধরতে। ভয়ে কে কার মতো কোন দিকে দৌড়িয়েছিলাম বুঝতে পারিনি। আমি কোনোভাবে আস্তে আস্তে এসে বিলের পাড়ে উঠে বাড়ির দিকে দৌড় দেই। তখন আমার কোনো খেয়াল ছিল না। দৌড়াতে দৌড়াতে এসে একসময় বাড়ির ভিতরে ঢুকে দরজার সামনে চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। আর কিছু মনে নেই। পরদিন যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখছি আমার চারপাশে আমার বাড়ির মানুষ, আমার বন্ধুর বাড়ির অনেক লোক দাঁড়িয়ে আছে এবং আমার বন্ধুরা আমার কথা জিজ্ঞেস করছে। তখন আমি সবাইকে সব কিছু খুলে বলি। একটা ঘটনা আমার ফ্রেন্ডের মুখ থেকে শোনা এটা। তখন সবাই আমার চাচাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। বাড়িতে কান্নাকাটির রোল পড়ে যায়। তখন সবাই আমরা বিলের দিকে যাই আর সেখানে গিয়ে আমরা চাচাকে দেখতে পাই না। বিলের মধ্যে নেমে আশেপাশে অনেক জায়গায় খুঁজেও আমার চাচাকে আর পাওয়া যায় না। এভাবেই 3 দিন পার হয়ে যায়। একদিন সকালে একটি লোক খবর নিয়ে আসে যে বিলে যেন কার লাশ পড়ে আছে। তখন আমাদের বাড়ির সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। আমরা দেখি সেখানে ইতোমধ্যেই লোক জড়ো হয়ে গেছে। লাশটা বিলের মধ্যে উল্টো হয়ে গেড়ে রাখা। তখন কিছু মানুষ মিলে লাশটিকে উঠিয়ে নিয়ে আসে। মুখটা একদম কাদায় মেখে গেছে, মুখের ভেতরেও অনেক মাটি হাঁ দিয়ে গেছে। তখন আমাদের বাড়ির সবাই অনেক কান্নাকাটি শুরু করে দেয়। তারপর নিশ্চিত হয় যে এটা আর কারো নয়, আমার চাচার লাশ। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। জানি না কতটুকু ভয়ানক, তবে এই ঘটনাটি আমার পরিবারের কাছ থেকে একটা কষ্টদায়ক ঘটনা। আমার চাচা পৃথিবী থেকে বিদায় নিয়েছে আজ থেকে 1 মাস হলো। সবাই আমার চাচার জন্য দোয়া করবেন, তা আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। জানি ঘটনাটি ভালো করে গুছিয়ে লিখতে পারিনি, তবুও চেষ্টা করেছি। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এই চেষ্টাটুকু করেছেন এবং আপনি যে আমাদের ঘটনা পাঠিয়েছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, রাসেল ভাইয়া আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। বলছি নীলফামারী জেলার খুব সুন্দর একটি উপজেলা সৈয়দপুর থেকে, দ্য সিটি অফ নাইটও বলা হয় যাকে। সঙ্গত কারণে নিজের নাম প্রকাশ করতে পারছি না এবং সৈয়দপুর থেকে ঢাকা অনেক দূরে হওয়ায় স্টুডিওতে উপস্থিত থাকা সম্ভব নয়। তাই আমি অনুরোধ করছি আমার স্টোরি পড়ে শোনানোর জন্য। 2018 থেকে আমি ভূত FM শুনি এবং বর্তমানে ভূত.com শুনছি প্রতিনিয়ত এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও শুনব। এটি আমার ভূত.com-এ পাঠানো প্রথম ঘটনা, তাই বানানে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গুছিয়ে লিখতে না পারার কারণে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর বেশি কথা না বলে চলে যাই ঘটনায়। ঘটনাটি আমার এক কলিগের কাছ থেকে কালেক্ট করেছি এবং ঘটনাটি শেয়ার করার অনুমতি পাই একমাত্র শর্ত, যেটি হলো স্টোরিতে কারো নাম কিংবা জায়গার উল্লেখ করা যাবে না। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি আমার কলিগের নানার সাথে ঘটে যাওয়া, বর্তমানে ঘটেছে এমন একটি ছোট্ট ঘটনা। বলছি আমার কলিগের ভাষায়। ঘটনাটি আজ থেকে 40-50 বছর আগের। আমার নানা তখন 10 কিংবা 12 বছরের কিশোর হবেন। তারা নিতান্ত দরিদ্র হবার কারণে তিনি সেই বয়সেই মানুষের বাসায় কামলার কাজ করতেন। এক কথায় বাড়ির সব কাজই, যেমন গরু ছাগল দেখাশোনা করা, মাঠ থেকে ঘাস কেটে নিয়ে আসা ইত্যাদি, এবং তিনি যা মাইনে পেতেন তা দিয়েই সংসার চলত। তিনি তুলারাশির জাতক ছিলেন। ছোটবেলা থেকেই তাকে অদৃশ্য কেউ পছন্দ করত, মানে জিন জাতীয় কিছু। তিনি রোজকার মতো একদিন ঘাস কাটতে বেরিয়েছেন এক মস্ত ফসলি জমিতে। জমিটা এত বড় ছিল যে জমির মাঝ বরাবর থাকলে আশেপাশের গ্রামের গাছপালাও দেখা যেত না। সেদিন ভর দুপুরে তিনি ঘাস কাটছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার পাশে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে। খুব ফর্সা দেখতে, গায়ের চামড়াগুলো ঝুলে গিয়েছিল, এমন একটা অবস্থা। বৃদ্ধাটি বললেন, কিরে টাকা নিবি? নানু যেহেতু অত্যন্ত গরিব তাই তিনি তাড়াতাড়ি বললেন, হ্যাঁ লাগবে। তখনই নানু দেখল হঠাৎ অদৃশ্য থেকে একে একে 5টি স্বর্ণ মুদ্রা ভর্তি হয়ে একটা হাড়ি তার সামনে এসে পড়ল। নানু তখন কম বয়সী হওয়ায় সেটা প্যারানর্মাল কিছু আন্দাজ করতে পারেননি। হঠাৎ বৃদ্ধা বলল, এগুলো কিসে নিবি? তখন নানু তার কোমরে থাকা গামছাটি খুলে বিছিয়ে দিল। এগুলোতে দিন, আমি এগুলো গামছায় বেঁধে বাড়ি নিয়ে যাব। তখনই হঠাৎ বৃদ্ধটি রেগে আচমকা একটা থাপ্পড় বসিয়ে দিল আমার নানুর গালে। থাপ্পড়টা এত জোরে ছিল যে নানু সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং মুখ থেকে ফেনা বের হতে থাকে। তখন কররোদে কেউ দুপুরে জমিতে কাজ করতে যেত না, তাই বিকেলে কয়েকজন জমিতে কাজ করতে গেলে নানাকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে এবং নানাকে চিনত। তাই তৎক্ষণাৎ আমার নানা যার কাছে কাজ করতেন তার বাসায় নিয়ে যান। সন্ধ্যার পর নানার জ্ঞান ফিরে আসলে নানি কি হয়েছে জিজ্ঞেস করলে নানা তাকে সমস্ত ঘটনা খুলে বলেন। ঘটনাটি এখানে শেষ হলে পারত না। তারপর থেকে সেই বৃদ্ধা নানার স্বপ্নে আসা শুরু করলেন। একদিন নানা রাতে খাবার খেয়ে ঘুমালে তিনি স্বপ্নে বৃদ্ধাকে দেখতে পান। বৃদ্ধাটি তাকে বলছে সে নানাকে কিছু সম্পদ দেবে, যার বিনিময়ে সে নানার কাছ থেকে কিছু একটা নিয়ে যাবে। এবং একদিন নানা রাতের খাবার খেয়ে ঘুমালে তিনি স্বপ্নে দেখেন সেই বৃদ্ধাকে। এই স্বপ্নে তাকে বলা হয় যে তিনি অনেক সম্পদ পাবেন এবং সম্পদের এক পাহারাদার বানাবেন তাকে। মানে সেই স্বপ্নতে জবাব দিয়ে দেন। তিনি বলেন যে না, এবং সেই বৃদ্ধা মাঝে মাঝে তার স্বপ্নতে আসতো এবং নানার সাথে কথা বলতো। দেখতে দেখতে দিন ছেড়ে বছর কেটে যায়। নানা বিয়ে করেন, সংসার করতে শুরু করেন। আমার নানি ছিলেন 5 ওয়াক্ত নামাজি এবং পরহেজগার ব্যক্তি। তিনি কখনো নামাজ মিস করতেন না। নানার বিষয়ে সেই বৃদ্ধা আমার নানির স্বপ্নেও আসতো এবং বারবার তোর স্ত্রীকে আমি নিয়ে যাব এবং আমার সম্পদের পাহারাদার বানাবো, এই সমস্ত কথা বলতো। নানিও স্বপ্নে তাকে না করে দিতেন এবং বলতেন তিনি যাতে তাকে নিয়ে না যান। এদিকে বৃদ্ধা নানানভাবে মাঝে মাঝে বিভিন্ন রূপ নিয়ে আসতো এবং আসার আগেই জানিয়ে দিত যে কাল আমি তোর বাসায় আসব একটা ছাগল কিংবা টিয়া পাখির রূপ নিয়ে। তাই নানার রুম আগে থেকে সুন্দর করে মুছে আগরবাতি জ্বালিয়ে রাখার জন্য বলে দিত এবং তাতে তাকে যেন কেউ বিরক্ত না করে সে বিষয়েও সাবধান করে দিত। এমনি একদিন সে নানাকে জানালো যে আগামীকাল তার বাসায় টিয়া পাখির রূপ ধরে আসবে এবং খাটের একটা কোনায় বসে থাকবে। তো সেদিন নানা আগে থেকেই সবাইকে জানিয়ে রেখেছিল যে তার রুমে কোনো প্রকার টিয়া পাখি দেখলে যাতে সেই পাখিকে কোনো
বিরক্ত না করা হয়। যথারীতি সেই ঘরটি সম্পূর্ণ পরিষ্কার করে রাখা হয় এবং আগরবাতি জ্বালানো হয়। সেদিন রুমে আমার খালাতো বোন বই পড়ছিল। বই পড়া শেষ করে সে বই গুছাতে যাবে, তখন ভুল করে একটা বই টেবিল থেকে পড়ে যায় এবং সেই বইটি উঠাতে গেলে তার নজর যায় খাটের দিকে। সে দেখতে পায় খাটের এক কোণে একটি সুন্দর টিয়া পাখি বসে আছে। ব্যাস, দেখা মাত্র পাখিটি ধরতে খাটের নিচে ঢুকে পড়ে এবং পাখিটিও উড়ে পালাতে চায় এবং সেইখানে তৎক্ষণাৎ ধাওয়া করে। কিছু দূর পাখিটি উড়ে অদৃশ্য হয়ে যায়। সেদিন রাতেই নানু আবার স্বপ্নে দেখতে পায়। খুব গরম মেজাজ নিয়েই নানাকে বলতে থাকেন সেই বৃদ্ধা, আজ বিরক্ত কেন করা হয়েছে। নানু তখন বললেন, ছোট্ট মেয়ে বাচ্চা, তার তো আর সেরকম বুদ্ধিটুদ্ধি হয়নি, তাই হয়তো ভুল করে ফেলেছে। জানলেও অবশ্যই সে করতো না। তাকে না হয় এবারের মতো ক্ষমা করে দাও। এবারে বোঝানোর পর সেই বৃদ্ধাটি তার কথা মানলেন। একদিন নানু বাইরে মুরগির ঝোপের ওপরে ঘুমিয়েছিলেন। বলে রাখা ভালো, নানুর বাসায় আগেকার দিনের মতো মুরগির ঝোপের ওপরে বসার একটা স্থান বানানো যেত। তিনি সেটার উপরেই মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলেন। রাত যখন গভীর, তখন ঘুমের মধ্যে হঠাৎ তিনি বুঝতে পারেন তার পায়ের কাছে একটা ছাগল মাথা রেখে ঘুমাচ্ছে। তখন আমার মামাও ছাগল পালতেন। নানা রাতেই মামাকে জিজ্ঞেস করলেন তার ছাগল বাইরে বের হয়েছিল কিনা। মামা চেক করে বললেন যে তার ছাগল ঠিকঠাক জায়গাতেই আছে। নানা তখন চমকে গিয়ে ছাগলটিকে ধরতে গেলেন। দেখেন ছাগলটি মশারি চিরে উধাও। যেহেতু সেই বৃদ্ধ নানাকে না জানিয়ে এসেছিল, তাই সে নানাকে অনেক বকাঝকা করে। আর নানাকে এখনও তার কথা মতো চলতে হয়। যদি সে বলে চুল বড় রাখতে, তাহলে চুল বড় রাখতে হবে। যদি সে বলে চুল ছোট করতে, ছোট করতে হবে। এই ছিল ঘটনা। জানি না কতটা ভয়ঙ্কর, বিশ্বাস করা বা না করাটা একান্তই আপনাদের ব্যাপার। তবে 100% যে সত্য এই ঘটনাটি তা নির্দ্বিধায় বলতে পারি। ধন্যবাদ জানাচ্ছি রাসেল ভাইকে কষ্ট করে ঘটনাটি পড়ে শোনানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি আপনি যে লিখেছেন তারপরে যে আমার কাছে আব্বু আম্মুর অনেক ঘটনা রয়েছে, সময় পেলে সেগুলো পাঠাবো। আমি আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম। আশা করছি খুব দ্রুতই আপনার ঘটনা আপনি পাঠাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর অডিও ক্লিপ আরও একটা শোনাতে চাই এই মুহূর্তে। যারা সাথে আছেন সাথে থাকুন প্লিজ। আমরা চলে যাচ্ছি আমাদের অডিও ক্লিপে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। রাসেল ভাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ রাসেল ভাই। ভূত.com with Russell। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি আপনি অনেক গুরুতর আহত হলো। তার ভাগনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল হলো। তারপর তার মামাকে জিজ্ঞেস করলেন এরকম কেন করলে তুমি? তখন মামা বললেন যে আমি কিছুই করিনি, কি বলছো আমার নামে সব। মানে মামার কিছু মনে ছিল না। তারপর যখন বুঝতে পারলেন ওনার বাবা, তারপর আবার সেই কবিরাজকে ডাকলেন। কবিরাজ আসার পর বললেন কিভাবে কি হলো, আমি তো জিনটাকে সারাতে সক্ষম হয়েছিলাম, এটা আবার কিভাবে আসলো। তারপর কবিরাজ আবার রিচুয়াল শুরু করেন। একটি গন্ডিকেতে মামাকে সেটার ভিতর বসান এবং তার মতো রিচুয়াল করতে থাকেন। তো এরই এক পর্যায়ে যখন তার গায়ে জিন হাজির হচ্ছিল না, তখন সরিষার তেল গরম করে তার ভিতর মরিচ ডুবিয়ে সেই মরিচটা তার মামার নাকের ভিতরে চেপে ধরেন। এতে মামার ভিতর সেই জিনটি আবার হাজির হলে মামা বলতে শুরু করেন সেই জিনের বাসায় যে আমার ওর এই কাজটা করা কখনো উচিত ছিল না, ও আমার মায়ের মাথা ভেঙেছে, ওর কত বড় সাহস, ওকে তো আমি মেরে ফেলবই, আমাকে যত মারার চেষ্টা করিস আমি মরে যাব, আর যদি মরে না যাই বেঁচে থাকি তাহলে ওকে আমি মেরে ফেলবই। এত পরিমাণ কঠোর হয়েছিল ওই জিনটা। তারপর কবিরাজ বললেন যে ও তো ভুল করেছে, এখন তো আর কিছু করার নেই। তারপর ওই জিন আবার বললো যে ভুল যে করেছে ঠিক আছে, কিন্তু ভুলের মতো ভুল হতে হবে, ও কীভাবে আমার মায়ের মাথা ভাঙলো। এরকম অনেকক্ষণ তাদের ভিতরে তর্ক বিতর্ক চললো।
এর এক পর্যায়ে কবিরাজ বললেন, আচ্ছা ঠিক আছে, এখন কি করবি তোরা? তুই কি ওকে মেরে ফেলতে চাস? তখন জিন বলল, হ্যাঁ, ওকে আমি মেরে ফেলবো, যখনই পারবো তখনই ওকে আমি মেরে ফেলবো। তারপর কবিরাজ বললেন, দেখ, মানে কবিরাজ অনেক অনুনয় বিনয় অনেক অনুরোধ করলেন। তারপর এক সময় অনেক অনুনয় বিনয়ের পর জিনটা তাকে ছেড়ে যেতে রাজি হলো। তো ছেড়ে যাওয়ার বদলে একজোড়া মহিষ ছিল, যেটা খুবই ব্যয়বহুল ছিল তখনকার সময়। তার বাবা অনেক গরিব ছিল, কিন্তু মহিষ ছাড়া জিন ছেড়ে যাবে না। তারপর কবিরাজ বুঝতে পেরেছে যে একে যে ছাড়ার জন্য রাজি করাতে পেরেছে এটাই অনেক, যেভাবেই হোক মহিষ দুটো জোগাড় করে দিতে হবে। তারপর অনেক কষ্ট করে মহিষ দুটো জোগাড় করে ওই জিনকে দিয়ে আসে ওই কালী মন্দিরে অমাবস্যার দিন রাতে। তারপর থেকে মামা এখনো সুস্থ আছে, কিন্তু এই ঘটনার জেরে মামার একটু সমস্যা দেখা দিয়েছে। তার কথা বলতে গেলে চোখ আর মুখ এক হয়ে যাওয়ার চেষ্টা করে আর কি, চামড়ায় টান লেগে, এরকম একটা সমস্যা। তো এই কারণে মামা এখন একটু অসুস্থ আছে। তো এই বলে ওই ভাই আমার সাথে কাহিনীটা শেষ করুন। আশা করি কাহিনীটা আপনাদের কাছে ভালো লাগবে। কাহিনীটা ভৌতিক না হলেও কাহিনীটা কেউ যেন এই ভুল না করে, এক ধর্মের হয়ে অন্য ধর্মের প্রতি যাতে কেউ অসম্মান না করে, এখান থেকে এই শিক্ষাটা গ্রহণ করার আছে। তো আমি জাকারি ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আরও কিছু কাহিনী সংগ্রহ করেছি, সেগুলো পাঠাবো ইনশাল্লাহ খুবই শিগগিরই। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। এই ছিল আমাদের আজকের এপিসোড। যদি এতটুকু আনন্দ দিতে পারি নিজেকে ধন্য মনে করব। আশা করছি আপনারা সবাই এনজয় করেছেন প্রতিটা মুহূর্ত, এবং আপনাদের